আমার মা আমার 6 মাসের গর্ভবতী স্ত্রীটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, যদি এভাবে বমি বমি করে সবাইকে বিরক্ত করো তাহলে উঠে গিয়ে বাথরুমেই খেয়ে আসো। সেদিন রাতের ডিনারের পুরো বিলটা আমিই দিচ্ছিলাম। বাড়ির প্রতিটা খরচ, প্রতিটা বিল, প্রতিটা দায়িত্ব সব আমার কাঁধে। আমি ঠিক সেদিন রাতেই ঠিক করলাম এই অপমানের জবাব দেব, কিন্তু অন্যভাবে। আমি কিছু বলিনি, গলাও তুলিনি, চেয়ার ছুঁড়েও মারিনি, কারোর দিকে রাগও দেখাইনি। শুধু একবার তাকালাম আমার স্ত্রীর দিকে, মেঘলা। ওর চোখ ভরে গেছে পানিতে। 2 হাত দিয়ে ও নিজের পেটটাকে ধরে আছে, যেন আমাদের অনাগত সন্তানকে আড়াল করে রাখতে চাইছে এই নিষ্ঠুর কথাগুলো থেকে। আমরা বসেছিলাম শহরের এক নামী রেস্টুরেন্টে। আমার ছোট বোন সাদিয়ার বিয়ের বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। মা বাহেরা জোর করেই বলেছিল অনুষ্ঠানটা জমকালো হতে হবে। আর আমাদের পরিবারে জমকালো মানে একটাই, সব খরচ আমিই দেব। আমার বয়স 34, পেশায় বিনিয়োগকারী। ওপরওয়ালার কৃপায় এখন ভালোই উপার্জন করি। কিন্তু এই জায়গায় পৌঁছাতে আমার জীবনটা সহজ ছিল না। 16 বছর বয়সে বাবাকে হারিয়েছি। তিনি রেখে গেছিলেন ঋণ, অসুস্থতা আর একটা ভেঙে পড়া পরিবার। মা তখন একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করত, অতিরিক্ত শিফট করত। আমি পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করি। নিজের স্বপ্ন থামিয়ে পরিবারটাকে বাঁচাতে নামতে হয়েছিল লড়াইয়ে। ধীরে ধীরে সব ঠিক করেছি, ঋণ শোধ করেছি, বাড়ি বাঁচিয়েছি, মাকে নিশ্চিত জীবন দিয়েছি। মাসে মাসে টাকা পাঠাই, চিকিৎসার খরচ দিই, গাড়িও কিনে দিয়েছি। বোনের বিয়ে, বাসা, এমনকি সঞ্চয়ের ব্যবস্থাও করেছি আমি। আমি কখনো হিসেব করিনি, কারণ আমি ভাবতাম এটাই আমার দায়িত্ব, এটাই ভালোবাসা। কিন্তু সেদিন বুঝলাম ওরা আমার ভালোবাসাকে দায়িত্ব না, বরং বাধ্যবাধকতা ভাবতে শিখেছে। মেঘলা আমার স্ত্রী, একটা কিন্ডারগার্টেনের শিক্ষিকা। তার আয় খুব বেশি না, কিন্তু মনটা অসাধারণ। নরম, ধৈর্যশীল, মায়াবী। প্রথম দিন থেকেই মা আর সাদিয়া ওকে মেনে নিতে পারেনি। সরাসরি কিছু বলতো না, কিন্তু কথার আড়ালে খোঁচা মারত। ওর পরিবার, ওর চাকরি, ওর পোশাক, সব কিছু নিয়ে। আর মেঘলা সবসময় বলতো, তুমি কিছু বলো না, আমি সহ্য করতে পারবো। কিন্তু গর্ভবতী হওয়ার পর সব কিছু বদলে গেল। সমালোচনা বেড়ে গেল, উপদেশের নামে অপমান বাড়তে লাগলো। সেদিন দুপুরে মেঘলা নিজের হাতে একটা লেবুর কেক বানিয়েছিল সাদিয়ার জন্য। নতুন একটা নীল শাড়ি পরেছিল, শুধু যেন সবাই খুশি হয়। শুরুতে সবই ঠিকই ছিল, আলাপ, হাসাহাসি, সব স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে কথার সুর বদলাতে লাগলো। মেঘলা সোডা লেবুর পানি অর্ডার করেছিল, মা সেটা নিয়ে ঠাট্টা করলো। সাদিয়া বলল, এটা নাকি বাচ্চার জন্য ভালো না। মেঘলা বলল, ডাক্তার অনুমতি দিয়েছেন। তবুও ওরা থামেনি। শেষমেশ মেঘলা চুপ করে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ ওর শরীর খারাপ করে গেল, বমি বমি ভাব, মাথা ঘোরা, স্বাভাবিক গর্ভকালীন সমস্যা। ও বাথরুমে এলো, কিন্তু ফিরে এসে আর খেতে পারছিল না। আর তখনই মা সেই কথাটাই বলল, যেটা আমার ভিতরটা ভেঙে দিল। সবাই চুপ। সাদিয়া যোগ করলো, যদি সামলাতে না পারো তাহলে বাসায় থাকলেই তো পারতে। আর আমার স্ত্রী, সে ক্ষমা চাইতে শুরু করলো। ক্ষমা চাইছে তার অসুস্থতার জন্য, ক্ষমা চাইছে এই অবস্থার জন্য, ক্ষমা চাইছে মা হতে চলার জন্য। আমি তখন উঠে দাঁড়ালাম। চোখে রাগ ছিল না, গলায় উচ্চস্বরে কিছু ছিল না। আমি মেঘলার হাতটা ধরলাম, ওর বানানো কেকটা তুলে নিলাম। তারপর শান্ত গলায় বললাম, তোমরা ভালো থেকো। আশা করি এই ডিনারটা তোমাদের মতোই নিখুঁত হয়েছে। আমরা বেরিয়ে এলাম। কোনো ঝগড়া নয়, কোনো চিৎকার নয়। কিন্তু গাড়ি চালাতে চালাতে আমি বুঝেছিলাম আমার ভিতরে কিছু চিরতরে ভেঙে গেছে। আর তারা এখনও জানে না আগামীকাল থেকে তাদের জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালটা অন্য দিনের মতন ছিল না। আমি খুব ভোরেই উঠে গিয়েছিলাম। পাশে ঘুমিয়েছিল মেঘলা, চোখের নিচে হালকা দাগ, মুখে ক্লান্তির ছাপ। তবুও ওর এক হাতটা পেটের ওপর রাখা, যেন অজান্তেই আমাদের সন্তানের পাহারা দিচ্ছে।
আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলাম। গত রাতের দৃশ্যগুলো বারবার মাথায় ঘুরছিল, কথাগুলো, চোখের ভাষা, আর সবচেয়ে বেশি মেঘলার সেই ক্ষমা চাওয়াটা। একটা অসুস্থ গর্ভবতী মানুষ কেন ক্ষমা চাইবে? কিসের জন্য? সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি চিৎকার করে প্রতিশোধ নেব না, আমি কাউকে অপমানও করব না, আমি শুধু বাস্তবতা বদলে দেব। মেঘলা ঘুম থেকে ওঠার আগেই আমি বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম ব্যাংকে। বছরের পর বছর ধরে আমি যে অ্যাকাউন্ট থেকে মায়ের খরচ চালাতাম, সাদিয়ার জন্য টাকা পাঠাতাম, সেটা বন্ধ করলাম না, কিন্তু সীমা ঠিক করে দিলাম। প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ যাবে, যেটা সম্মানের সাথে বাঁচার জন্য যথেষ্ট, কিন্তু বিলাসিতার জন্য নয়। তারপর ফোন করলাম গাড়ির কোম্পানিতে। মায়ের জন্য যে গাড়িটা কিনেছিলাম সেটা আমার নামে ছিল, ওটা তুলে নেওয়ার ব্যবস্থা করলাম। বাড়ির কেয়ারটেকারকে বললাম, এখন থেকে শুধুমাত্র প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হবে, অতিরিক্ত কিছু না। আর সবশেষে আমি একটা মেসেজ লিখলাম, কিন্তু পাঠানোর আগে কয়েকবার পড়লাম। এটা রাগের বার্তা না, এটা ছিল সীমারেখা টানার বার্তা। মেসেজটা ছিল এমন: মা, আমি সবসময় ভেবেছি পরিবার মানে নিঃস্বার্থ ভালোবাসা, তাই কখনো হিসাব করিনি। কিন্তু গতকালকে বুঝলাম, ভালোবাসা যদি সম্মান না পায় তাহলে সেটা দায়িত্ব হয়ে যায়, আর দায়িত্ব যদি অপমানের মধ্যে পড়ে তাহলে সেটা বন্ধ করে দেওয়া দরকার। আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, কিন্তু আমি আমার স্ত্রী আর সন্তানের সম্মান রক্ষা করব, যেভাবে একজন স্বামী আর একজন বাবার করা উচিত। এখন থেকে সব কিছু বদলাবে, তোমাদের প্রয়োজন আমি পূরণ করব, কিন্তু নিজের পরিবারকে ছোট করে নয়। মেঘলা আমার স্ত্রী, সে আমার সন্তানের মা। ওর প্রতি অসম্মান মানে আমার প্রতি অসম্মান। আমি আশা করি একদিন তোমরা এটা বুঝবে। মেসেজটা পাঠানোর পর আমার ভিতরে অদ্ভুত শান্তি নেমে এলো। এটা কোনো প্রতিশোধ না, এটা ছিল একটা সীমানা, যেটা আমি এতদিন টানিনি। বিকেলে বাড়ি ফিরলাম। মেঘলা তখন বারান্দায় বসেছিল। হালকা বাতাসে ওর চুল উড়ছে, হাতে একটা ছোট্ট কাপ। আমাকে দেখে একটু হাসলো। আমি পাশে গিয়ে বসে ওর হাত ধরলাম। আজ কোথাও গিয়েছিলে? ও জিজ্ঞেস করলো। আমি বললাম, আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে। ও কিছু বুঝলো না, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে নিশ্চিত হলো। কয়েকদিন পর মা ফোন করেছিল। গলাটা আগের মতন কঠিন ছিল না। তুই ঠিক করেছিস? একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ মা, এবার নিজের সংসারটা ঠিক করতে হবে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ও কেমন আছে? আমি বুঝলাম এই প্রথমবার সে মেঘলার খোঁজ নিচ্ছে। আমি ধীরে বললাম, ভালো আছে, আর এবার থেকে ভালোই থাকবে। সময় লাগে মানুষ বদলাতে, সব কিছু একদিনে ঠিক হয় না। কিন্তু সেদিনের পর থেকে একটা জিনিস বদলে গিয়েছিল। আমি আর নীরব ছিলাম না। আমি ঝগড়া করিনি, সম্পর্কও ভাঙিনি, কিন্তু নিজের পরিবারকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছি। কয়েক মাস পর হাসপাতালের সেই ছোট্ট রুমে আমি দাঁড়িয়েছিলাম। আমার কোলের মধ্যে একটা ছোট্ট জীবন, আমাদের সন্তান। মেঘলা ক্লান্ত, কিন্তু মুখে তৃপ্তির হাসি। আমি ওর পাশে বসে বললাম, তুমি কখনো আর কারোর সামনে ক্ষমা চাইবে না, এই কারণে যে তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী। ও মৃদু হেসে চোখ বন্ধ করলো। সেদিন আমি বুঝেছিলাম, প্রতিশোধ সবসময় শব্দে হয় না। কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের মানুষকে রক্ষা করা, নিজের সীমা ঠিক করা, আর ভালোবাসাকে সম্মানের জায়গায় দাঁড় করানো। সমাপ্ত। গল্প নীরব প্রতিশোধ। লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।